ভারতের ভৌগোলিক অবস্থান আর ক্ষুরধার কূটনীতি যার জেরে পাকিস্তানের পর এবার বেকায়দায় বাংলাদেশ। যে বাংলাদেশের স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা, জানেন কি সেই বাংলাদেশ এখন হাত পাচ্ছে ভারতের সামনে। একদিকে দিল্লি থেকে হাসিনার এক ভার্চুয়াল বার্তাতেই পদ্মাপাড়ের রাজনীতিতে ঝড় বয়ে গেছে। 6 আগস্টের এপিসোডে সে কথা জানিয়েছি আপনাদের। হাসিনার অবস্থানে ভারতের ওপর ক্ষোভ প্রকাশ করেও সেই ভারতের কাছেই এখন জ্বালানির জন্য হাত পাততে হচ্ছে তারেক সরকারকে। নয়াদিল্লির কাছে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি করে জ্বালানি সরবরাহের আবেদন জানিয়েছে ঢাকা, কারণ ওই মধ্যপ্রাচ্যে অচল অবস্থায় এখন বাংলাদেশ জুড়ে দেখা দিয়েছে জ্বালানির সংকট। অন্যদিকে গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা, কারণ এবার আর পশ্চিমবঙ্গ নয়, চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিহার। তাদের স্পষ্ট দাবি, বিহারের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনোভাবেই ফরাক্কা জলচুক্তি মেনে নেওয়া হবে না। ফলে প্রশ্ন উঠছে, জ্বালানি থেকে জল ভারতের ওপরে নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। পাকিস্তান চীনের সঙ্গে সখ্যতা বাড়ানো বাংলাদেশ কেন জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভর করছে? ফরাক্কা জল চুক্তিতে বিহারের আপত্তির মূল কারণ কি? ভারতের একটি রাজ্যের আপত্তি কি আন্তর্জাতিক জল চুক্তিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে? একদিকে হাসিনার অবস্থান, অন্যদিকে আবার ভারত নির্ভরতা, বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। নয়াদিল্লি থেকে মুজিব কন্যার ভার্চুয়াল বার্তাতেই যে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে বাংলাদেশে, সে খবর আপনাদের গত বৃহস্পতিবারের এপিসোডেই জানিয়েছিল। আপনাদের এটাও জানিয়েছিলাম যে হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনের একেবারে সুযোগ করে দেওয়ার জন্য ভীষণ গোঁসা হয়েছে ওই বাংলাদেশ সরকারের। আপনাদের এটাও জানিয়েছিলাম যে বাংলাদেশ অভিযোগ করেছে যে অনুষ্ঠানটি হওয়ার আগেই ভারত সরকারকে তাদের আপত্তির কথা জানানো হয়েছিল। ঢাকার আশঙ্কা ছিল এই ধরনের আয়োজন দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কিন্তু বাংলাদেশের আপত্তি উপেক্ষা করেই ভারতের মাটিতে অনুষ্ঠানটি হতে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক আবার জানিয়েছে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিনেই শেখ হাসিনার এই কর্মসূচি আয়োজন করা হয়েছে, যা বাংলাদেশের মানুষের আবেগ এবং ওই আন্দোলনে নিহতদের প্রতি অসম্মান। কিন্তু মজার বিষয় কি জানেন? সেই তারেক রহমানের সরকারই আবার পাইপলাইনে আরও বেশি করে জ্বালানি সরবরাহের জন্য সেই ভারতকেই অনুরোধ জানিয়েছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই ইউটার্ন বাংলাদেশ সরকারের? রাজনীতিতে চরম ভারত বিরোধিতা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে কূটনৈতিক অস্বস্তি, সব কিছুকে এক পাশে সরিয়ে রেখে দিল্লির কাছে কেন ওই জ্বালানির জন্য হাত বাড়িয়েছে বাংলাদেশের বর্তমান সরকার? যদি সোজাসুজি বলি এ বিষয়ে, তাহলে এর উত্তর বাংলাদেশের তীব্র অভ্যন্তরীণ বিদ্যুৎ এবং গ্যাস সংকট। সে দেশের লোডশেডিং সামাল দিতে এবং উত্তরাঞ্চলে কৃষি সচল রাখতে এই মুহূর্তে ডিজেলের কোনো বিকল্প নেই। আর সবচেয়ে কম খরচে এবং দ্রুততম সময়ে ডিজেল নিয়ে যাবার একমাত্র উপায় হলো ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন। এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবারই ঢাকার সচিবালয়ে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকের পর বাংলাদেশের মন্ত্রী নিজেই জানিয়েছেন যে ভারত বাংলাদেশের মধ্যে চালু থাকা ওই পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ডিজেল যাচ্ছে, কিন্তু সে দেশের জ্বালানির চাহিদা বাড়ছে। তাই সেই সরবরাহ আরও বাড়ানোর জন্য নয়াদিল্লিকে অনুরোধ জানানো হয়েছে। ইকবাল হাসান মাহমুদের বক্তব্য, প্রতিবেশী দেশ হিসেবেই দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশে গ্যাস সংকট নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন বাংলাদেশের জ্বালানি মন্ত্রী। তার দাবি, গ্যাসের অভাবে সেদেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র রীতিমতো বন্ধ হয়ে গিয়েছিল, তবে বর্তমানে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় সেই কেন্দ্রগুলোকে আবার চালু করা গেছে। অর্থাৎ একদিকে দিল্লির বিরুদ্ধে রাজনৈতিক অসন্তোষ, আবার অন্যদিকে প্রয়োজনের সময় সেই দিল্লির কাছেই সহযোগিতা ভিক্ষা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে,
দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের পূর্ববর্তী সরকারের সময়কালে 15 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তি রয়েছে। আর এই চুক্তি অনুযায়ী ভারত প্রতি বছর প্রায় 1,80,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করে। বর্তমান সংকট সামাল দিতে বাংলাদেশ এই বিদ্যমান কাঠামোর আওতাতেই আগামী 4 মাসের জন্য আরও অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে দিল্লিকে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্পর্কে রিয়েল পলিটিক্স বা ওই বাস্তবসম্মত রাজনীতি একটি বড় বিষয়। বাংলাদেশের বর্তমান সরকার রাজনৈতিকভাবে ভারতের কিছু নীতির সমালোচনা করলেও বা ওই শেখ হাসিনার অবস্থান নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে ঠান্ডা লড়াই চললেও তারা জানে যে সম্পূর্ণ ভারতের উপর নির্ভরশীল বিদ্যুৎ এবং জ্বালানি খাতকে রাতারাতি বদলে দেওয়া সম্ভব নয়। জনগণের ক্ষোভ সামলাতে এবং দেশের অর্থনীতিকে সচল রাখার স্বার্থে যে কোনো সরকারকেই জাতীয় সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হয়। ঠিক সেই কারণেই ভারত সফর এবং ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দূরত্বের চেয়ে পারস্পরিক ওই অর্থনৈতিক স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তা বেশি প্রাধান্য পেয়েছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কিন্তু জ্বালানি চাওয়ার এই খবরের মাঝেই দুই দেশের বাণিজ্য সম্পর্কে একটা বড় ধাক্কা দিল চট্টগ্রাম বন্দরের একটি ঘটনা। কি জানেন? আপনাদেরকে জানাই যে সম্প্রতি আন্তর্জাতিক টেন্ডারের আওতায় ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল 11,500 টন চাল। এর মধ্যে 3,500 টন চাল চট্টগ্রাম বন্দরে খালাসও করা হয়। কিন্তু ল্যাব টেস্টের পর বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন যে এই চালের মান নাকি অত্যন্ত নিম্ন এবং তা মানুষের খাবার উপযোগী নয়। ব্যাস, সাথে সাথে বন্ধ করে দেওয়া হয় বাকি চাল খালাস। আর শুধু তাই নয়, ইতিমধ্যেই খালাস হওয়া চালসহ পুরো 11,500 টনের ওই চালানটি ভারতে ফেরত পাঠানোর জোর প্রস্তুতি শুরু করেছে ওই বাংলাদেশ সরকার। একদিকে বাংলাদেশের খাদ্য মন্ত্রক বলছে জনগণের স্বাস্থ্য ঝুঁকি আর চুক্তি ভঙ্গের কারণেই এই করা পদক্ষেপ, আর অন্যদিকে ভারতীয় রপ্তানিকারকদের দাবি রাজনীতির পট পরিবর্তনের কারণেই নাকি এই চালের চালানকে বলির পাঠা বানানো হয়েছে। তাদের মতে চালের মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ছিল, কেবল প্রাকৃতিক কারণে এর রং কিছুটা লালচে। ফলে প্রশ্ন উঠছে, প্রতিবেশীর প্রতি ভারতের উদারতার বিপরীতে বাংলাদেশ কি রাজনীতি করছে? কারণ দেখুন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং শেখ হাসিনার আশ্রয় নিয়ে নয়াদিল্লির প্রতি ঢাকা যতই অসন্তোষ দেখাক না কেন, চরম অর্থনৈতিক সংকটে বাংলাদেশের পাশে সবার আগে এই ভারতই কিন্তু দাঁড়িয়েছে। অর্থাৎ ভারত বরাবরের মতোই প্রমাণ করছে যে রাজনীতি যতই চলুক, প্রতিবেশীর সাধারণ মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ভারতের এই বন্ধুত্বের বিপরীতে কি পেল নয়াদিল্লি? 11,500 টন চালের মান নিয়ে প্রশ্ন তুলছে নাকি বাংলাদেশ। অনেকেই মনে করছেন যে সংকটের সময় কম দামে চাল সরবরাহ করার পরেও এমন আচরণ দুই দেশের বাণিজ্য সম্পর্ককে একটা বড় আঘাত দিতে পারে। তাই প্রশ্ন উঠছে, উদারতা বনাম রাজনৈতিক স্বার্থের এই খেলায় ঢাকা কি পারবে দিল্লির এই বন্ধুত্বের সঠিক মূল্যায়ন করতে? বাংলাদেশের সঙ্গে ফরাক্কা জল চুক্তিতে বিহারের আপত্তির মূল কারণটা কি জানেন? জল এবং জ্বালানি দুই ক্ষেত্রেই কি বাংলাদেশের সামনে তৈরি হয়েছে এক কঠিন সমীকরণ। গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে এবার ভারতের অন্দরেই তৈরি হয়েছে নতুন সমীকরণ। এতদিন এই ইস্যুতে সবচেয়ে বেশি আপত্তি শোনা যেত পশ্চিমবঙ্গের তরফে, কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি নাম, আর তা হলো বিহার। এই গঙ্গা জলবন্টন চুক্তি সংক্রান্ত আগের এপিসোডে আপনাদেরকে বহুবার এই এডিটার্স ডায়েরির পর্দায় জানিয়েছিলাম যে 1996 সালের 12ই ডিসেম্বর ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হয়েছিল ফরাক্কা জলবন্টন চুক্তি। 30 বছরের জন্য কার্যকর হওয়া সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই চলতি বছরের 12ই ডিসেম্বর। তার আগেই নতুন করে চুক্তি নবীকরণের প্রস্তুতি শুরু করার কথা ছিল ওই দুই দেশের। কিন্তু সেই প্রক্রিয়া শুরুর আগেই আপত্তির সুর তুলছে এখন বিহার। বিহারের শাসক জোটের অন্যতম শরিক দল জেডিইউ এই আপত্তি করছে।
সংসদে এই বিষয়টি উত্থাপন করেছেন জেডিইউর রাজ্যসভার দলনেতা সঞ্জয় কুমার ঝা। তার বক্তব্য, বিহারের স্বার্থকে উপেক্ষা করে বাংলাদেশের সঙ্গে নতুন করে কোনো জলচুক্তি করা উচিত নয়। বিহারের সম্মতি এবং তাদের উদ্বেগের সমাধান না করে কেন্দ্র এগোলে তা রাজ্যের মানুষের স্বার্থে পরিপন্থী হবে, এমনটাই কিন্তু মনে করছে জেডিইউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিহারের আপত্তির কারণটা কি? দেখুন, জেডিইউর যুক্তি, ফরাক্কা ব্যারেজ তৈরি হয়েছিল মূলত হুগলি নদীতে পর্যাপ্ত জলপ্রবাহ বজায় রাখা এবং কলকাতা বন্দরের নাব্যতাকে রক্ষা করার উদ্দেশ্যে। কিন্তু তার প্রভাব বিহারকেও দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে। জেডিইউর দাবি, এই ফরাক্কা ব্যারেজ তৈরির পর থেকেই গঙ্গা জলপ্রবাহের প্রভাব বিহারের ওপরেও পড়েছে। তাদের অভিযোগ, রাজ্যের অনেক জায়গায় আগের তুলনায় জলের অভাব দেখা দিচ্ছে। এর ফলে কৃষি এবং সেচের কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশের সঙ্গে নতুন জলচুক্তি করার আগে বিহারের স্বার্থের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করার দাবি জানিয়েছে নীতিশ কুমারের দল। আসলে বিহারের মতে শুষ্ক মরশুমে ফরাক্কার শর্ত মানতে গিয়ে গঙ্গার জল বাংলাদেশে চলে যায়, ফলে বিহারের খরা পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে দক্ষিণ বিহারের ভূগর্ভস্থ পানীয় জলস্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। আর পর্যাপ্ত জলের অভাবে বিহারের কৃষিকাজ এবং সেচ ব্যবস্থা রীতিমতো ধ্বংসের মুখে পড়ছে। স্বাভাবিকভাবেই বিহারের হিসেব অনুযায়ী 2050 সালের মধ্যে তাদের নিজেদেরই অতিরিক্ত 2000 কিউসেক জলের প্রয়োজন হবে। তাই বর্তমান শর্তে এই চুক্তি কোনোভাবেই নবায়ন বা পুনর্নবীকরণ করা যাবে না। অন্যদিকে পশ্চিমবঙ্গ কিন্তু বহুদিন ধরে এই একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছে। রাজ্যের দাবি, জানুয়ারি থেকে মে মাসের মধ্যে গঙ্গায় স্বাভাবিকভাবে এই জলপ্রবাহ কম থাকে। এই সময় যদি বাংলাদেশের জন্য অতিরিক্ত জল ছাড়া হয়, তাহলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলার সেচ, পানীয় জল এবং কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর শুধু তাই নয়, গঙ্গার গতিপথ বদলে যাওয়ার কারণে মালদা, মুর্শিদাবাদে নদী ভাঙনের সমস্যাটাও কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এর ফলে বহু মানুষ জমি এবং বসত ভিটেও হারিয়েছেন। পশ্চিমবঙ্গের মতে নতুন জলচুক্তি করার আগে এই বাস্তব পরিস্থিতিকেও কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে হুগলি নদীর পর্যাপ্ত জলপ্রবাহ বজায় রাখা এবং কলকাতা বন্দরের কার্যকারিতা রক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে। আর এই ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও কিন্তু একাধিকবার অভিযোগ করেছেন যে বাংলাদেশের সঙ্গে জলচুক্তি নিয়ে কেন্দ্র আলোচনা করলেও পশ্চিমবঙ্গকে সেই আলোচনায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। ফলে পরিস্থিতি এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে শুধু ভারত বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও ওই ফরাক্কা জলচুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি এবার যদি বিহারও অনড় অবস্থানে থাকে, তাহলে ওই আগামী ডিসেম্বরের আগে নতুন জলচুক্তির এই পথ কেন্দ্রের কাছে কিন্তু আরও কঠিন হয়ে উঠতে পারে। ফলে প্রশ্ন উঠছে, কেন্দ্র এখন কোন পথে হাঁটবে? দেখুন, বিশেষজ্ঞরা বলছেন, ঘরের রাজ্যগুলোর ক্ষোভ প্রশমন করতে এবং পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কেন্দ্র মূলত 4টি প্রধান কৌশল কিন্তু নিতে পারে। প্রথমত, 1996 সালের মতন দীর্ঘ 30 বছরের চুক্তি না করে কেন্দ্র এবার 10 থেকে 15 বছরের একটা সংক্ষিপ্ত চুক্তি করার প্রস্তাব দিতে পারে। যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে গঙ্গায় জল কমছে, তাই শুষ্ক মরশুমে জল ছাড়ার নিয়মে কিছুটা নমনীয়তা আনার কথাও কিন্তু ভাবতে পারে দিল্লি। দ্বিতীয়ত, বিহার এবং পশ্চিমবঙ্গের আপত্তির জেরে গঙ্গা অববাহিকার ভবিষ্যৎ জল চাহিদা নিয়ে নতুন বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করার আশ্বাস দিতে পারে কেন্দ্র। ভারত বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের মাধ্যমে নদী ভাঙন, পলি জমা এবং হুগলি নদীর নাব্যতা নিয়ে নতুন করে ফের একবার তথ্য সংগ্রহের কাজ শুরু হতে পারে। তৃতীয়ত, হুগলি নদীর নাব্যতা বজায় রাখতে এবং কলকাতা বন্দরের কার্যকারিতা ধরে রাখতে ফরাক্কা ফিডার ক্যানেল এবং গঙ্গা ড্রেজিংয়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র। এছাড়া বিহারের জল সংকট মেটাতে নতুন সেচ এবং জল সংরক্ষণ প্রকল্পে কেন্দ্র বিশেষ আর্থিক সহায়তাও কিন্তু দিতে পারে। আর চতুর্থ কৌশলটি হলো, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিহার এবং পশ্চিমবঙ্গকে সঙ্গে নিয়েই ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। সব মিলিয়ে একটা বিষয় বলাই যায় যে কেন্দ্রীয় সরকার হয়তো বাংলাদেশের সঙ্গে জলচুক্তির সিদ্ধান্ত নেবে, কিন্তু বিহার পশ্চিমবঙ্গের ক্ষোভকে অবহেলা করার রাজনৈতিক ঝুঁকিটা কিন্তু নেবে না।
তাই ভারতের কেন্দ্রীয় সরকার 2026 সালের ডিসেম্বরের আগে একটি মধ্যপন্থা খোঁজার পথেই কিন্তু হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে, যেখানে বর্তমান চুক্তির হুবহু নবীকরণ না করে রাজ্যগুলোর স্বার্থকে আংশিক অন্তর্ভুক্ত করে একটা পরিমার্জিত চুক্তি করা হতে পারে। এখন কেন্দ্রীয় সরকার কোন পথে হাঁটে সেটা অবশ্য সময় বলবে। তবে প্রশ্ন হচ্ছে, জল এবং জ্বালানি এই দুই ক্ষেত্রেই কি বাংলাদেশের সামনে তৈরি হয়েছে এক নতুন কঠিন সমীকরণ? দেখুন, বিশেষজ্ঞরা অন্তত কিন্তু তেমনটাই মনে করছেন। তার কারণ 2026-এর ডিসেম্বরের পর ভারত আইনিভাবে বাংলাদেশকে জল দিতে আর বাধ্য থাকবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে এই চুক্তিটি নবীকরণ করতে হলে ঢাকাকে দিল্লির সঙ্গে অত্যন্ত নরমভাবে কূটনৈতিক টেবিলে বসতে হবে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন প্রায় থমকে গেছে। এই মুহূর্তে লোডশেডিং সামাল দিতে এবং বাংলাদেশের চাকা সচল রাখতে তাদের সামনে ভারত ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প নেই। ফলে যতই দিল্লি না ঢাকা স্লোগান দিক না কেন এই বাংলাদেশের মৌলবাদীরা, যতই বয়কট ভারত স্লোগান উঠুক না কেন, যতই ভারত বিদ্বেষের জিগির তুলুক না কেন, বাস্তবে বাংলাদেশ চাইলেও রাতারাতি ভারতের ওপর থেকে এই নির্ভরতা তারা কমাতে পারবে না। কারণ যদি জ্বালানি না মেলে তবে সে দেশের শিল্প এবং বিদ্যুৎ খাত একেবারে মুখ থুবড়ে পড়বে। আর যদি ফরাক্কা চুক্তি সময় মতো নবীকরণ না হয় তবে ওই শুষ্ক মরশুমে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল একেবারে মরুভূমিতে পরিণত হবে। ফলে ওই ওপার বাংলার রাজনৈতিক টেবিলেও দিল্লির বিরুদ্ধে যতই স্লোগান উঠুক না কেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল আর অর্থনীতি সচল রাখার জন্য জ্বালানি, এই দুটি চাবিকাঠি কিন্তু এখন রয়েছে ভারতের হাতে। এখন দেখার কূটনৈতিক এই কঠিন সমীকরণ মেলাতে তারেক রহমানের সরকার আবেগ নাকি বাস্তবসম্মত রিয়েল পলিটিক্স কোন পথটি বেছে নেয়। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় কিন্তু অগ্নি পরীক্ষা এটাই, আর সেই পরীক্ষায় তারা কতটা সফল হয় এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই, নমস্কার।